হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নমস্কার, আদাব। এই ক্লাসটা হচ্ছে ইংলিশ পেডাগজির জন্য ক্লাস 9। এর আগে আমরা 8টি ক্লাস দিয়েছি। যদি আপনি প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চান তাহলে ডিসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন। ইংলিশ পেডাগজি বা বাংলা পেডাগজির সিলেবাসটা সেম। যদি আপনি থিওরি দেখতে চান তাহলে ডিসক্রিপশনের মধ্যে লিংক পেয়ে যাবেন, কমপ্লিট ইংলিশ পেডাগজির থিওরি, ওই ভিডিওটা দেখে নেবেন। যদি থিওরি দেখেন তারপরে কোয়েশন দেখেন তাহলে থিওরিটা বুঝতে সহজ লাগবে। আর যদি কোয়েশন দেখেন শুধু তাহলে আবার বুঝতে অসুবিধা হবে। আর যদি শুধু থিওরি দেখেন বা শুধু থিওরি পড়েন তাহলে আবার অসুবিধা হবে। কোয়েশন প্লাস থিওরি দুটি জিনিস ইম্পর্টেন্ট থাকে। আজকের যে প্রথম কোয়েশ্চন সেটা হচ্ছে, অ্যাকর্ডিং টু চমস্কি সেট অফ রুলস ইন দি মাইন্ড অফ হিউম্যানস ইজ নোন এস। আমাদের যে মানবের মস্তিষ্কের মধ্যে সেট অফ রুলস আছে এটাকে কি নামে জানা যায়? এটাকে চমস্কি কি বলেছেন? গ্রামার বক্স, ইউনিভার্সাল গ্রামার, ইন্টিগ্রেটেড গ্রামার, রুল বুক। মস্তিষ্কের মধ্যে যে এলএডি থাকে, এলএডির সাথে সম্পর্কিত হচ্ছে ইউজি। নম চমস্কি যখন আসবে তখন আপনারা তিনটা জিনিস মনে রাখবেন। যে নম চমস্কি বলেছেন মানুষের মধ্যে ইনিট ক্যাপাসিটি থাকে ভাষা শেখার জন্য। তার মানুষের মধ্যে ইনিট ক্যাপাসিটি মানে জন্ম থেকে একটা বাচ্চা সে এলএডি নিয়ে আসে। এলএডি একটা জিনিস তার মস্তিষ্কের মধ্যে থাকে। এটার ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে বাচ্চা অটোমেটিকভাবে ভাষা শিখতে পারবে। সো আর যে আরেকটি জিনিস আছে ইউজি, এই নম চমস্কির মধ্যে ইউজি হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। ইউনিভার্সাল গ্রামারটা এলআইডির সাথে সম্পর্কিত। ইউনিভার্সাল গ্রামার হচ্ছে যে আমরা যে কোনো একটা ভাষা মাতৃভাষা বলি, মাতৃভাষা যখন বলার সময় আমরা গ্রামার সাথে সাথে পড়ি না, আমরা অটোমেটিকভাবে জেনারেট করতে পারি গ্রামারটা। যে আমি ভাত খেয়েছি, এই যে খেয়েছি বললাম, যে গ্রামেটিক্যাল স্ট্রাকচার আছে এগুলি অটোমেটিকভাবে জেনারেট করতে পারি, এটাকে বলা হয় ইউনিভার্সাল গ্রামার। সো অপশন 2 যেটা হচ্ছে এটা হচ্ছে সঠিক অপশন। যে সেট অফ রুলস ইন দি মাইন্ড অফ হিউম্যানস, মানুষের মস্তিষ্কের মধ্যে সেট অফ রুলস আছে, এটা কে বলেছেন? চমস্কি বলেছেন। কি বলেছেন? ইউনিভার্সাল গ্রামার এটাকে বলেছে। নেক্সট কোয়েশ্চন, ল্যাঙ্গুয়েজ ইজ সোশিয়াল কনসেপ্ট, দিস ইনক্লুড দি আইডিয়া দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ। ভাষা হচ্ছে একটা সোশিয়াল কনসেপ্ট, সামাজিক কনসেপ্ট। দিস ইনক্লুডস দি আইডিয়া ল্যাঙ্গুয়েজ ইজ, এর মধ্যে যে ল্যাঙ্গুয়েজ কি? অ্যাকোয়ার্ড থ্রু সোশিয়াল ইন্টারাকশন, ইনহেরিটেড, লার্নড থ্রু কন্ডিশনিং, ইনিট ক্যাপাসিটি। ল্যাঙ্গুয়েজ ইজ সোশিয়াল কনসেপ্ট। বাইগসকে কি বলে? যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষের গ্রেটেস্ট টুল। আর ভাষাটাকে সমাজ থেকে আলাদা করা যাবে না। একজন মানুষের ইন্টারাকশনটা লাগবে ভাষা শিখতে, বাইগসকি বলেছেন। এই যে সোশিয়াল ওয়ার্ডটা বাইগসকির সাথে সম্পর্কিত। তো এই যে ল্যাঙ্গুয়েজ ইজ সোশিয়াল কনসেপ্ট এর মানে হচ্ছে অ্যাকোয়ার থ্রু সোশিয়াল ইন্টারাকশন। যে অ্যাকোয়ার করব আমরা সোশিয়াল ইন্টারাকশনের মাধ্যমে, মানে কোনো না কোনো ইঙ্গিতে এটা বাইগসকির সাথে কোয়েশনটা যাচ্ছে। ইনহেরিটেন্ট এটা নয়। আর কন্ডিশনিং এটা প্যাভলভ বলতে পারেন, বিহেভিয়ারিস্ট থিওরি বলতে পারেন এই কথাটা। ইনিট ক্যাপাসিটি কে বলেন? যে ভাষা শেখার জন্য মানুষের মধ্যে ইনিট ক্যাপাসিটি থাকে, নম চমস্কি এই কথাটা বলেন। চ্যানেলের মধ্যে বাংলার পেডাগজি ক্লাস চলছে, আপনারা দেখতে পারেন। সিডিপির ক্লাস চলছে বাংলা মিডিয়ামে, আপনি দেখতে পারেন। পেপার 2 কিছু ক্লাস দিচ্ছি সাথে সাথে, সেগুলি দেখতে পারেন। পেপার 1 পেপার 2 এর মধ্যে কোনো ডিফারেন্ট নাই। পেপার 1-এর ক্লাসগুলো দেখলে আপনার পেপার 2-র জন্য হবে, আর পেপার 2 ক্লাস 1-এর ক্লাসগুলো দেখলে হবে, কোনো ধরনের ডিফারেন্ট নাই। যদি আপনি যে কোনো একটা ক্লাস দেখেন কোনো ধরনের তফাৎ থাকবে না, আপনার প্রিপারেশনটা হাই লেভেলের হবে। সো যদি কোনো ক্লাস পেপার 2 থাকে আর যদি আপনি পেপার 1-এর থাকেন সেটা মিস করবেন না, দুটি ক্লাস দেখবেন, কনসেপ্টটা ভালোভাবে শেখা হবে। কোয়েশ্চন নাম্বার 3, which of the following is not related to behaviorist theory of language acquisition? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ভাষাটা আমরা অটোমেটিকভাবে শিখি, এখানের মধ্যে কোনটি বিহেভিয়ারিস্ট থিওরির মধ্যে পড়ে না? বিহেভিয়ারিস্ট থিওরির মধ্যে যেমন প্যাভলভ, স্কিনার, এই থিওরিস্টরা পড়েন।
এরা বলেন যে ভাষা আমরা বারবার ড্রিল করে প্র্যাকটিস করে ইমিটেশন করে এইভাবে ভাষাটা শিখি, বা যে কোনো জিনিস প্র্যাকটিস রিপিটেশন ড্রিল করলে বিহেভিয়ারিস্ট থিওরির মধ্যে পড়ে। সো অপারেন্ট কন্ডিশনিং এটা বিহেভিয়ারিস্ট থিওরির মধ্যে পড়ে। এমটি পাসেল এটাও, যে এই বিহেভিয়ারিস্ট থিওরিরা মনে করে যে বাচ্চারা একদম খালি, তাদের মস্তিষ্কে কিছু নাই, আপনি যা বলবেন তারা শিখবে, সেটা এমটি পাসেল। কিন্তু যে কনস্ট্রাকটিভিস্ট যারা আছেন তারা বলেন না যে বাচ্চা খালি, তারা বলেন যে বাচ্চা অটোমেটিক জ্ঞানটা নির্মাণ করতে পারবে, তার মস্তিষ্কের মধ্যে মানে খালি নয়। ট্রায়াল অ্যান্ড এরর মানে করবে আবার ভুল করবে শিখবে, এইভাবে এটা নয়। এটা বিহেভিয়ারিস্টের সাথে সম্পর্কিত। সোশ্যাল ইন্টারাকশন এটা সোশ্যাল কনস্ট্রাকটিভিস্টের সাথে সম্পর্কিত। যে বাইগস্কি হচ্ছেন কনস্ট্রাকটিভিস্ট, ওনাকে বলা হয় সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। সো সোশ্যাল ইন্টারাকশনটা বাইগস্কি বলেন। বাইগস্কি বিহেভিয়ারিস্ট থিওরির মধ্যে পড়েন না, বাইগস্কি পড়েন কনস্ট্রাকটিভিস্টের মধ্যে। অপশন 4 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4, কগনিটিভ থিওরি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সাপোর্ট দ্যাট ল্যাঙ্গুয়েজেস। কগনিটিভ থিওরির যেমন কগনিটিভ থিওরি আছেন জিন পিয়াজে, বাইগস্কি, এগুলি বাইগস্কি কগনিটিভের থিওরি দিয়েছেন, জিন পিয়াজও থিওরি দিয়েছেন, কিন্তু জিন পিয়াজের থিওরির নাম হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, আর বাইগস্কির থিওরির নাম হচ্ছে সোশিও কালচারাল অ্যাপ্রোচ। সো কগনিটিভ থিওরিরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য সাপোর্ট করবে। ইনিট ক্যাপাসিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল, ইনিট ক্যাপাসিটি তো নেটিভিস্টরা সাপোর্ট করে। নেটিভিস্ট হচ্ছেন কে? নম চমস্কি। লার্ন থ্রু রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট কগনিটিভ থিওরি নয়, এই কথা বলবেন বিহেভিয়ারিস্ট থিওরিরা। স্কিনার বলবেন বাচ্চাকে, বাচ্চা বলছে, বলার পর সাব্বাস পেটা একটা পুরস্কার দিচ্ছেন, ডান্ডা দিচ্ছেন, এগুলি পানিশমেন্ট, এগুলি কগনিটিভ থিওরিরা করবেন না। তারা বলবেন বাচ্চা অটোমেটিকভাবে জ্ঞানটা নির্মাণ করতে পারে। লার্ন থ্রু ইন্টারাকশন ইন দি সোসাইটি, অপশন পজিটিভ আছে। ডিপেন্ড অন চাইল্ডস আন্ডারস্ট্যান্ডিং অফ দি কনসেপ্ট বিফোর ভার্বালাইজিং ইট। লার্ন থ্রু ইন্টারাকশন ইন দি সোসাইটি, এই কথা বাইগস্কি বলবেন, কিন্তু এখানে মানে পেঁয়াজের কথা উল্লেখ করেছে, যদিও পেঁয়াজে বাইগস্কি বলছে না, কিন্তু কগনিটিভ বেশি ইম্পর্টেন্ট দিয়েছেন কগনিটিভ থিওরিটা জিন পিয়াজে। এর জন্য ডিপেন্ডস অন চাইল্ড আন্ডারস্ট্যান্ডিং, বাচ্চা কীভাবে বলছে, যে কোনো একটা জিনিস দেখছে, দেখার পর সে ভার্বালাইজ করার আগে সে জিনিসটাকে বোঝার চেষ্টা করছে, সেটা হচ্ছে পেঁয়াজের দিকে যাচ্ছে। অপশন 4টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, which of the following are not related to emergent literacy? ইমার্জেন্ট লিটারেসির সাথে কোনটি সম্পর্কিত থাকবে না? ইমার্জেন্ট লিটারেসি হচ্ছে ওই জিনিস যে একটা বাচ্চা স্কুলের মধ্যে গেল না, তার কোনো একটা দক্ষতা স্কুলে যাওয়ার আগে থেকেই শুরু হয়ে গেল, এটাকে বলা হয় ইমার্জেন্ট লিটারেসি স্কিল। যেমন একটা বাচ্চা ওয়ালের মধ্যে আঁকছে, এটাকে ইমার্জেন্ট লিটারেসি স্কিল বলা হয়। আর এই যে ওয়ালের মধ্যে আঁকা বোকা, এটাকে বলা হয় স্ক্রিবলিং। কিংবা একটা বাচ্চা তার চাচাতো ভাই বোন কিংবা তার ভাই বোনের বইটি এনে পড়ছে, এই পড়াটাকে বলা হয় ইমার্জেন্ট স্কিল। আর এটাকে বলা হয় আবার ইমার্জেন্ট রিডিং। সো আন্ডারস্ট্যান্ড দি প্রিন্ট ক্যারি মিনিং, এটা ইমার্জেন্ট রিডিং লিটারেসির মধ্যে পড়ে। আর্লি ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, এই যে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস এটাও ইমার্জেন্টের মধ্যে পড়ে। বেসিক অ্যালফাবেট নলেজ এটাও ইমার্জেন্টের মধ্যে পড়ে। নোট মেকিং, এই নোট মেকিংটা ইমার্জেন্ট লিটারেসির মধ্যে পড়ে না। নোট মেকিং হচ্ছে যেমন নিজে নিজে নোট তৈরি করা, এই যে 3 বছরের আর 2 বছরের বাচ্চা নিজে নিজে নোট তৈরি করছে না। আরেকটি কোয়েশন আসে যে নোট মেকিং আর নোট টেকিং কি? নোট টেকিং হচ্ছে ওই জিনিসটা যে একটা লেকচার চলছে, লেকচার চলাকালীন আপনি কিছু নোট লিখছেন, এটা হচ্ছে নোট টেকিং। আর নোট মেকিং হচ্ছে এই যে লেকচার দেখে দেখে বা যখন আপনি নিজে নিজে নোটটা তৈরি করবেন তখন সেটা হবে নোট মেকিং। এটা থেকে কোয়েশ্চন আসে। আর এই নোট টেকিং নোট মেকিং দুটোটাকে মিলিয়ে বলা হয় গ্যাদারিং স্কিল। সো নোট মেকিংটা ইমার্জেন্ট লিটারেসির মধ্যে পড়ে না। অপশন 4 হচ্ছে সঠিক। Next question number 6, which of the following statement is a strategy for developing reading skill? বাচ্চাদের মধ্যে রিডিং স্কিলটা ডেভেলপ করা যাবে, এখানের মধ্যে কোনটি সঠিক আছে? ডেভেলপিং রিডিং কর্নার্স ইন দি ক্লাস হেল্প ইন ডেভেলপিং রিডিং স্কিল, অবশ্য ক্লাসের মধ্যে যদি রিডিং কর্নার থাকে তাহলে বাচ্চার
রিডিং স্কিলটা ডেভেলপ হবে, তার ইচ্ছা মতে ওইখান থেকে বইটি এনে পড়তে পারবে। এটাও কোয়েশ্চন আসে যে বইটা কিভাবে সে তার নিজের ইচ্ছায় সে পড়ে, রিডিং কর্নারের বিষয়ে কোনটি সঠিক, এটা কোনো সময় কোয়েশ্চন আসে। সো এখানে তার নিজের ইচ্ছায় সে বই এনে পড়তে পারবে, অবশ্যই তার রিডিং স্কিল ডেভেলপ হবে। নেক্সট অপশন, মেকিং চিলড্রেন সিট ইন পেয়ার্স অ্যান্ড আস্কিং দেম টু ডিসকাস অ্যাবাউট দেয়ার লাইক অ্যান্ড ডিসলাইক। চিলড্রেন থেকে পেয়ার মানে গ্রুপ বানাচ্ছেন, গ্রুপ বানিয়ে তারা ডিসকাস করছে কি তারা পছন্দ করে কি তারা পছন্দ করে না। এখানে পছন্দ না পছন্দ এটা রিডিং স্কিলের মধ্যে পড়বে না, এটা স্পিকিং স্কিলের মধ্যে পড়বে। সো এটা হবে না। বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট, এটা হবে না। এ ইজ কারেক্ট, বি ইজ ইনকারেক্ট। অবশ্য এ হচ্ছে কারেক্ট আর বি ইনকারেক্ট, অপশন 2টা হচ্ছে সঠিক। বি ইজ কারেক্ট, বি কারেক্ট নয়। বোথ এ অ্যান্ড বি আর ইনকারেক্ট, এটাও নয়, কারণ যখন রিডিং কর্নার থাকবে তখন তাদের রিডিং স্কিলটা ডেভেলপ হবে অবশ্যই। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, ইনসিডেন্টাল vocabulary লার্নিং টেক প্লেস হোয়েন চিলড্রেন অ্যাকোয়ার vocabulary থ্রু। ইনসিডেন্টাল vocabulary বলতে এই কথা বোঝাচ্ছে যে বাচ্চাদের রুট লার্নিং করে vocabulary শিখতে লাগবে না, মানে অটোমেটিকভাবে তারা শিখে যাবে, তাদেরকে মুখস্থ করানো লাগবে না, এই কথা বলছে। সো লিসেনিং টু বুকস রিড অ্যালাউড টু দেম, অবশ্যই এটা পজিটিভ আছে। টিচিং ওয়ার্ড লার্নিং স্ট্র্যাটেজিস ইন আইসোলেশন ওয়ার্ডটা নেগেটিভ। টিচিং স্পেসিফিক ওয়ার্ডস ফর আন্ডারস্ট্যান্ডিং অফ টেক্সট কন্টেনিং দি ওয়ার্ড, স্পেসিফিক ওয়ার্ডস নয়। মেকিং দেম লার্ন মিনিং অফ নিউ ওয়ার্ডস সিলেক্টেড বাই দি টিচার, এটাও নয়। অপশন 1 হচ্ছে সঠিক। লিসেনিং টু বুকস রিড অ্যালাউড দেম, যখন তারা বুকটা পড়বে বা শুনবে তখন তাদের vocabulary ডেভেলপ হবে, অপশন 1 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8, অডিয়েন্স অ্যান্ড পারপাস অফ রাইটিং আর আইডেন্টিফাইড ডিউরিং স্টেজ ইন দি প্রসেস অফ রাইটিং অ্যাপ্রোচ। রাইটিং হচ্ছে প্রসেস, কোনো সময় কোয়েশ্চন হচ্ছে রাইটিংটা কি। রাইটিং ইজ এ প্রসেস নট প্রোডাক্ট। রাইটিং প্রোডাক্ট নয়, রাইটিং হচ্ছে প্রসেস রাইটিংয়ের মধ্যে কিছু স্টেপ আছে। এই প্রসেস রাইটিংয়ের স্টেপটা দেখে নেই, কারণ এটা থেকে এখন যে ক্লাসগুলো পাবেন অবশ্য রাইটিংয়ের স্টেপ থেকে অনেক কোয়েশ্চন পাবেন। এই যে স্টেপগুলি আমি একটা স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যখন কোয়েশ্চন আসবে তখন ওই স্টেপটা থেকে আপনারা এলিমিনেট করে বার করতে পারবেন, কারণ সব সময় চেঞ্জেস থাকে স্টেপগুলোর মধ্যে। যদি বেসিক স্টেপ আপনার জানা থাকে তাহলে আপনি এলিমিনেট করে আনসারটা বের করতে পারবেন। প্রথম যে স্টেপ হচ্ছে প্রি রাইটিং। তারপর হচ্ছে ড্রাফটিং, তারপর হচ্ছে রিভাইসিং, তারপর হচ্ছে এডিটিং, তারপর হচ্ছে পাবলিশিং। এই স্টেপগুলো যদি লিখে নেন তাহলেও ভালো। প্রথমে প্রি রাইটিং, তারপরে ড্রাফটিং, তারপরে রিভাইসিং, তারপরে এডিটিং, তারপরে পাবলিশিং। এই স্টেপগুলো যদি একবার বুঝে নেন তাহলে রাইটিং থেকে কখনো আপনার কোয়েশনটা গলত হবে না। যখন প্র্যাকটিসও করবেন প্লাস যদি আপনার এক্সামের মধ্যে এসে যায় তাহলে পারবেন। প্রি রাইটিংয়ের মধ্যে পড়ে ব্রেইনস্টর্মিং বা আইডিয়াস জেনারেট করা, মানে যখন আপনি কিছু একটা লিখতে যাচ্ছেন, লিখার সময় সবার প্রথম কী করবেন, আপনি প্রি রাইটিং করবেন। প্রি রাইটিং মানে কি, মানে ব্রেইনস্টর্মিং করা বা চিন্তা করা। যেমন আপনি একটা বুক লিখবার জন্য প্রিপারেশন করছেন, মনে মনে ভাবছেন একটা বুক লিখবেন, সবার প্রথমে কি ওই যে বুকের মধ্যে কি লিখবেন এটা আইডিয়াস জেনারেট করবেন, ব্রেইনস্টর্মিং করবেন। তারপরে আপনি ড্রাফটিং করবেন। ড্রাফটিং মানে এই যে আইডিয়াসগুলো সবার প্রথমে জেনারেট করলেন, তখন আপনি একটা বেসিক ফরম্যাট তৈরি করলেন। ওই যে বুকটা লিখবেন, লেখার জন্য একটা বেসিক ফরম্যাট তৈরি করছেন, ওই বুকে কী লিখবেন সেটা বেসিকভাবে লিখছেন। মনে যে আইডিয়াসগুলো প্রথমে জেনারেট হলো এইগুলি এখন আপনি
একটা কপির মধ্যে লিখছেন, সো এটা হচ্ছে ড্রাফটিং। তারপর হচ্ছে রিভাইসিং। রিভাইসিংয়ের মধ্যে যেমন আপনি ড্রাফটিং করে নিলেন, ড্রাফটিং করার পর যে কিছু সেন্টেন্স যখন অ্যাড করতে লাগবে বা কিছু সেন্টেন্স রিমুভ করবেন, এটাকে বলা হচ্ছে রিভাইসিং। তারপরে হচ্ছে এডিটিং। এডিটিংয়ের মধ্যে আপনি যেমন স্টপ, কমা, ব্র্যাকেট এইগুলো যদি কোনো জিনিস দেওয়ার থাকে বা এক্সক্লেমেটারি এইগুলি দেওয়ার থাকে, এইগুলি দিবেন এডিটিংয়ের মধ্যে। তারপরে পাবলিশিং। পাবলিশিংয়ের মধ্যে মানে আপনি সেটা প্রকাশ করবেন, ফাইনালাইজ করবেন, বুকটা একদম প্রকাশ করে দেবেন। এইগুলি হচ্ছে রাইটিংয়ের প্রসেস। সো রাইটিংকে বলা হয় প্রসেস অ্যাপ্রোচ। প্রসেস অ্যাপ্রোচের মধ্যে কী কী পড়ে? এইগুলি পড়ে। এই ওয়ার্ডগুলি আপনার অনেক সময় কী করবে, চেঞ্জ করে দিয়ে দেবে। জাস্ট এটা মাথায় রাখবেন যে সবার প্রথমে প্রি রাইটিং, ব্রেইনস্টর্মিং বা আইডিয়াস লাগানো, তারপরে ড্রাফটিং করা, বেসিক ফরম্যাট লেখা, রিভাইসিং করা, সেন্টেন্স অ্যাড করা, রিমুভ করা, তারপর এডিটিং করা। এডিটিংয়ের মধ্যে পাঞ্চুয়েশন মার্কগুলি যদি দেওয়ার থাকে দেওয়া, তারপরে ফাইনালাইজ করা, পাবলিশিং করা। লাস্ট স্টেপ থাকবে পাবলিশিং, আর ফার্স্ট স্টেপ থাকবে ব্রেইনস্টর্মিং বা আইডিয়াস জেনারেট করা বা অর্নামেন্টেশন অফ আইডিয়াস, এটা থাকবে সবার প্রথমটা। সো প্রথমটা আর লাস্টটা জানলে বাকি অপশনগুলো এলিমিনেট করেই বের হয়ে যাবে। সো এখন আমরা কোয়েশনের মধ্যে আসলাম, যে এই কোয়েশনটা কি বলছে, অডিয়েন্স অ্যান্ড পারপাসেস অফ রাইটিং আর আইডেন্টিফাইড ডিউরিং স্টেজ ইন দি প্রসেস রাইটিং অ্যাপ্রোচ। অডিয়েন্স বা উদ্দেশ্য, যেমন আপনি কিছু লিখছেন, লেখার সময় আপনি এটা চিন্তা করছেন যে আপনার অডিয়েন্সরা কী রকমের বা কোন বয়সের, তাদের পছন্দ না পছন্দ, এটা আপনি চিন্তা করছেন। এটা তো সবার প্রথমে একটা জিনিস লেখার আগে, একটা স্ক্রিপ্ট তৈরি করার আগে সবার প্রথমে দেখব যে আমি ছোটো বাচ্চাদের জন্য স্ক্রিপ্টটা তৈরি করছি না বড় মানুষের জন্য স্ক্রিপ্টটা তৈরি করছি। সো এটা তো সবার প্রথম থাকবে না, এটা প্রি রাইটিংয়ের মধ্যে পড়বে, অপশন 2-র মধ্যে। নেক্সট কোয়েশন নাম্বার 9, ফনেমিক অ্যাওয়ারনেস রিফার্স টু। ফনেমিক অ্যাওয়ারনেস, ফন যখন আসবে সাউন্ডের সাথে যাবেন। এই যে সাউন্ডের সাথে অ্যাওয়ারনেসটা কি? এবিলিটি টু এস্টাবলিশ রিলেশন বিটুইন ফনিমস অ্যান্ড গ্রাফিমস। সাউন্ড আর গ্রাফিমসের রিলেশন এটা বোঝাচ্ছে না, এখানে ফন যখন আসবে শুধু সাউন্ডের দিকে যাবে। গ্রাফিমস রাইটিংয়ের সাথে জড়িত, যেমন ক্যাট বানান বা স্পেলিং KAET, এটা হচ্ছে ক্যাট, কিন্তু আমরা লিখতে কীভাবে লিখি? CAT, ক্যাট। এই ক্যাটের গ্রাফিমটা কী হচ্ছে? এই যে KET, ক্যাট, এটা হচ্ছে গ্রাফিম। সো গ্রাফিমটা রাইটিংয়ের সাথে সম্পর্কিত। অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড ম্যানিপুলেট ফনেমস ইন স্পোকেন ওয়ার্ডস। অবশ্যই যখন আপনি বলবেন তখন স্পোকেন ওয়ার্ডের সময় আপনি আইডেন্টিফাই করতে পারবেন কিংবা ম্যানিপুলেট করতে পারবেন। এই যে আমরা যেমন কোনো একটা ওয়ার্ডে অনেক জোর দেই, যেমন মিস্টার ত্রিপাঠী, এই যে ত্রিপাঠী বলার সময় একটু জোর দিলাম, এটাই হচ্ছে ফনেমিক অ্যাওয়ারনেস। রিডিং ওয়ার্ডস অ্যাকুরেটলি অ্যান্ড ফ্লুয়েন্টলি, একদম অ্যাকুরেটভাবে পড়বেন বা ফ্লুয়েন্টলি, এটা নয়। রাইটিং উইথ কারেক্ট স্পেলিং, এখানে ফোন যখন দেখবেন সাউন্ডের সাথে যাবেন, অপশন 2 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10, উইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইফেক্টিভ রিডিং স্ট্র্যাটেজি। রিডিং স্ট্র্যাটেজির জন্য সব থেকে ভালো কোনটি হবে? রিডিং ইজ ডিকোডিং দি মিনিং অফ লেটার্স অর ওয়ার্ডস ইন দি টেক্সট। যে টেক্সট আছে, এই যে টেক্সট আছে এখানে লেখা, এই যে এগুলি টেক্সট, এই টেক্সটটাকে আপনি ডিকোড করতে পারছেন, মিনিংটা কী আছে সেটা বুঝতে পারছেন। অবশ্যই এটাই হচ্ছে সব থেকে ভালো। যদি মিনিং বুঝতে পারে না তাহলে রিডিং হবেই না। রিডিং ইজ আনকনসিয়াস থিঙ্কিং প্রসেস, আনকনসিয়াস নয়, কনসিয়াস থাকবে, ধ্যান থাকবে। পড়ার সময় যদি ধ্যান থাকে না তাহলে কি পড়া হবে না। রিডিং ইজ অ্যাপ্লাইং পিয়ার্স নলেজ অফ কনস্ট্রাক্টিং দি মিনিং অফ দি ইন দি টেক্সট। যে কোনো একটা টেক্সট পড়ার সময় আপনি আপনার নলেজটা অ্যাপ্লাই করবেন না আপনার বন্ধুদের নলেজটা। এখানে বলছে যে আপনার বন্ধুদের পিয়ার্সদের নলেজটা অ্যাপ্লাই করবেন, মানে ক্লাসমেটদের নলেজটা অ্যাপ্লাই করবেন না, এটা হবে না। রিডিং ইজ জাস্ট দি অ্যাবিলিটি টু জয়েন দি সাউন্ড অর ওয়ার্ডস। শুধু যদি সাউন্ড আর ওয়ার্ডস জয়েন করে নেন তাহলে রিডিংটা হবে না, যতক্ষণ না পর্যন্ত অর্থটা বের করতে পারবেন, বুঝতে পারবেন কনটেক্সট অনুসারে, কিংবা যে কোনোভাবে আপনি পড়ে বুঝছেন, তখন গিয়ে বলা হবে এটা রিডিং হয়েছে। সো এটা হবে না, অপশন 1 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11, in a good dash all sentence work together to support the main idea.
এখানে কিছু সেন্টেন্স আছে, এখানে আছে, এভাবে কিছু সেন্টেন্স আছে। এই সেন্টেন্সগুলি মিলে একটা মেইন আইডিয়া দিচ্ছে। এটাকে কি বলা হবে? প্যারাগ্রাফ। ড্রাফটও আপনি যে কোনো জিনিস ড্রাফটের মধ্যে লিখলেন, প্যারাফ্রেজ নিজের ভাষায় বললেন কিংবা নিজের ভাষায় লিখলেন, সেটা হবে প্যারাফ্রেজ। এডিটিং, আপনি রাইটিংয়ের সময় এডিটিং করেন, এখানে এডিটিংয়ের কিছু নয়, যে প্রত্যেকটি সেন্টেন্সগুলি মিলে একটা তার মেইন আইডিয়া দিচ্ছে, মেইন আইডিয়াগুলো বের করতে সাপোর্ট করছে। সো এটা হচ্ছে প্যারাগ্রাফ। অপশন 1 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12, when a person reads an advertisement in the newspaper of looking for job vacancy, he is স্ক্যানিং দি টেক্সট, প্যারাফ্রেজিং দি টেক্সট, স্কিমিং দি টেক্সট, নোট মেকিং। নোট মেকিং কি আমরা এর আগে দেখেছি। এখানে বলছে যে এটা যে কোনো একটা মানুষ নিউজ পেপার থেকে জব ভ্যাকেন্সির জন্য খোঁজ করছে বা জব ভ্যাকেন্সিটা খোঁজাচ্ছে, তখন সে কী ধরনের টেক্সটটা পড়লো। এখানে তো নোট মেক করছে না, প্যারাফ্রেজ এখানে নিজের ভাষায় লেখছেও না কিছু আর নিজের ভাষায় বলছেও না কিছু, এটা নয়। সো বাকি থাকলো স্ক্যানিং আর স্কিমিং। স্ক্যানিং যখন আমরা স্পেসিফিক একটা ইনফরমেশন বের করব তখন হবে স্ক্যানিং, বা যে কোনো একটা পার্টিকুলার জিনিস খুঁজে বের করছি তখন সেই পড়াটা হবে স্ক্যানিং। সো এখানে পার্টিকুলার একটা জিনিস দিয়ে দিয়েছে যে জব ভ্যাকেন্সি পড়ার জন্য নিউজ পেপারটা পড়ছে, তখন সে স্ক্যানিং করবে। অপশন 1 হচ্ছে সঠিক। আর যে স্কিমিং রয়েছে অপশন, স্কিমিং হচ্ছে যখন যে কোনো একটা আমরা পার্ট পড়ছি, পার্টের জেনারেল আইডিয়া নেওয়ার জন্য বা জিস্টটা নেওয়ার জন্য বা ওভারঅল আইডিয়া নেওয়ার জন্য, এই তিনটা ওয়ার্ড স্কিমিংয়ের জন্য, এই তিনটা ওয়ার্ড মনে করবেন: জিস্ট, জেনারেল আইডিয়া বা জিস্ট, ওভারঅল আইডিয়া যখন নেওয়ার জন্য পড়ছেন তখন সেটা হবে স্কিমিং। আর যদি স্পেসিফিক ইনফরমেশন, পার্টিকুলার পিস অফ ইনফরমেশন থাকে তাহলে আপনি স্ক্যানিংয়ের দিকে যাবেন। এখানে কিছু স্পেসিফিক দিয়ে দিয়েছে, পার্টিকুলার একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে স্ক্যানিংয়ের উদাহরণ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 13, which one of the following is true for language learning? ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের বিষয়ে এখানে কোনটি সঠিক থাকবে? ল্যাঙ্গুয়েজ লার্নিং হ্যাপেন্স থ্রু রিডিং অফ ল্যাঙ্গুয়েজ টেক্সট বুক অনলি। তখন গিয়ে ল্যাঙ্গুয়েজ লার্নিং হবে যখন আপনি শুধু টেক্সট বুক পড়বেন। শুধু টেক্সট বুকের কথা বলে দিয়েছে, এই যে অনলি, এই অনলির জন্য এটা ভুল হয়ে গেছে, সো এটা হবে না। ল্যাঙ্গুয়েজ লার্নিং এক্সিলিট ইন দি প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট। অবশ্য যদি প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট থাকে তাহলে ল্যাঙ্গুয়েজটা অ্যাক্সিলারেট হবে। অ্যাক্সিলারেট মানে আগে বাড়া, ল্যাঙ্গুয়েজটা আগে বাড়বে। অবশ্য যদি প্রিন্ট রিচ, যেমন চার্ট হতে পারে, বুক হতে পারে, ওয়ালের মধ্যে কিছু জিনিস লাগিয়ে থাকতে পারে, এগুলি এই জায়গা এটা। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ নট রিকোয়ার্ড ফর লার্নিং অফ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স। ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স লাগবে না, এটা হবে না। ল্যাঙ্গুয়েজ লার্নিং হ্যাপেন্স আনকনসিয়াসলি। আনকনসিয়াসলি হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, বাট ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে কনসিয়াস থাকতে লাগে। সো অপশন 2 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, এ ল্যাঙ্গুয়েজ টিচার আস্ক দি স্টুডেন্টস অফ ক্লাস 4 টু রাইট এ প্যারাগ্রাফ। একজন ল্যাঙ্গুয়েজ টিচার, ভাষা শিক্ষক বলছেন যে তোমরা একটা প্যারাগ্রাফ লেখো ক্লাস 4-এর ছাত্রদেরকে। আফটার দে ফিনিশ, দি টিচার কারেক্ট ইচ চাইল্ড প্যারাগ্রাফ রাইটিং অ্যান্ড এনসার্কেল গ্রামাটিক্যাল এরর্স ইন রেড। দিস স্ট্র্যাটেজি টিচার্স, যে একটা বাচ্চাদেরকে টিচার বলেন তোমরা প্যারাগ্রাফ লেখো। প্যারাগ্রাফ লেখার পর টিচার যে জায়গায় তাদের গ্রামাটিক্যালি ভুল আছে ওই জায়গায় তিনি রেড সার্কেল করেছেন, এই জায়গায় এইভাবে রেড সার্কেল করেছেন, এটা কি হবে? হেল্পফুল ফর ডেভেলপিং রাইটিং স্কিল। এটা রাইটিং স্কিলের জন্য হেল্পফুল হবে না। আমরা অনেক সময় বাচ্চাদের যখন কপিটা চেক করি, যখন আমরা কিছু লেখার জন্য দেই পড়াটা দোহরানোর জন্য, তখন তাদের যে নোটবুক দেওয়ার পর আমরা ভুলটা এভাবে ক্রস করে দেই কিংবা দাগ দিয়ে দেই, যে এই জায়গায় দাগ দিই। এই দাগ দেওয়াটা ভালো নয়, এটা ভালো নয়, কারণ বাচ্চা এই যে দাগটা দেখে তার মরাল যে সেলফ এস্টিম আছে এগুলি ডাউন হয়। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং, অবশ্যই এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট তালিকা। অপশন 2 হচ্ছে সঠিক। এই যদি আপনি নিজেও করেন তাহলে একটু কমানোর চেষ্টা করবেন এই জিনিসটা।
চাইল্ড ফ্রেন্ডলি, এখানে চাইল্ড ফ্রেন্ডলি হবে না এই জিনিসটা। অ্যাপ্রোপ্রিয়েট ফর ডেভেলপিং, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট তালিকা, যে বাচ্চার নোটবুকের মধ্যে রেড রেড এইভাবে মার্কস দেওয়া থাকে। নেক্সট question number 15. In a language learning, storytelling is an effective medium for ভাষা শেখার সময় স্টোরি টেলিংটা কী প্রভাব পড়ে? প্রোভাইডিং মরাল এডুকেশন, তাদের মরাল এডুকেশন প্রোভাইড করে না। ডেভেলপিং লিসেনিং স্কিল, অবশ্য তাদের লিসেনিং স্কিলটা ডেভেলপ করে, ছোটো ছোটো বাচ্চাদেরকে স্টোরি শোনানো হয় যাতে তাদের যে লিসেনিং স্কিল আছে সেটা ডেভেলপ হয়, অবশ্য এটা সঠিক আছে। ডেভেলপিং, এখানে রাইটিং, স্টোরি থেকে রাইটিংয়ের কিছু আসা যায় না। এঙ্গেজিং যে ফ্রি টাইম, কখনো ফ্রি টাইমের জন্য এঙ্গেজ করা হচ্ছে না, এই ধরনের ওয়ার্ডটা ডিস্ট্রাক্টিভ ওয়ার্ড থাকে, এগুলি ভুল থাকে। সো ডেভেলপিং রিডিং লিসেনিং স্কিল, অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। সো এখানে আমাদের একটা সেট কমপ্লিট হলো। এই সেটটা ছিল অনলাইনের কোয়েশ্চেন পেপার। আমি সিরিয়াল ওয়াইজভাবে ক্লাস দিয়ে যাচ্ছি, আপনারা দেখেন, সাথে যে সিডিপির ক্লাস আছে সেগুলি দেখেন। সিডিপির একটা কমপ্লিট ম্যারাথন দিয়েছি, যেই ম্যারাথনের মধ্যে প্রত্যেকটা টপিক ডিটেইলভাবে আলোচনা করেছি, যাতে আজ দিন পর্যন্ত কেউ বাংলা মিডিয়ামে সিডিপি এইভাবে ডিসকাস করছে না। যদি একবার দেখেন তাহলে বুঝতে পারবেন, অনেক কঠিন কঠিন টপিকগুলি আমি অনেক সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট হচ্ছে আরেকটি কথা, যদি আপনি বাংলা পেডাগজি আর ইংলিশ পেডাগজির জন্য একটা নোট বাই করতে চান, নোটটা হচ্ছে হ্যান্ড রিটেন নোটস, আমি নিজে লিখেছি, ওই নোটটা যদি আপনি বাই করতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। সাথে আপনাকে বাংলা পেডাগজির বা বাংলার যে পিওয়াইকিউজ আছে এইগুলি ফ্রি দেওয়া হবে আপনাকে। সো আপনি কন্ট্যাক্ট করতে পারেন পিডিএফটা নেওয়ার জন্য। পিডিএফটা হ্যান্ড রিটেন থাকবে, আপনার সেলফ স্টাডি করার জন্য পিডিএফটা অনেক ভালো হবে। অনেক জিনিস, চাহে ছোটো জিনিস হোক, ছোটো ছোটো টপিক হোক, বড় বড় টপিক হোক, প্রত্যেকটা টপিক আমি ইনক্লুড করেছি ওই পিডিএফের মধ্যে। সো এটা যদি বাই করতে চান সেটা আপনি নিতে পারেন, স্ক্রিনশট মেরে রাখতে পারেন, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি বাংলা পেডাগজির প্রিপারেশন এখনও শুরু করেন নাই তাহলে চ্যানেলের মধ্যে থেকে প্রিপারেশন শুরু করতে পারবেন। বাংলা পেডাগজি আমি অনেক ডিটেলভাবে একদম বেসিক থেকে ডিসকাস করছি। আপনি যদি বাংলা পেডাগজি ইউটিউবের মধ্যে অনেক কম পাবেন ক্লাস, একদম প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে ওইগুলি দেখবেন না, কারণ প্যাটার্ন চেঞ্জেস থাকে। যে নতুন যারা ক্লাস করাচ্ছে ইউটিউবের মধ্যে ক্লাসটা দেখবেন, তারপরে আমার যে চ্যানেলের মধ্যে আছে ক্লাসটা দেখবেন, ক্লাস থেকে কম্পেয়ার করবেন যে কোন ভিডিওটা ভালো, যে আপনি অন্য চ্যানেলের ভিডিও দেখছেন কিংবা ওই চ্যানেলের ভিডিও দেখছেন, যেখানে আপনি বুঝতে পারবেন যে কোনো এক চ্যানেল থেকে বাংলাটা কমপ্লিট করবেন। যদি আমার থেকে করেন তাহলে অবশ্য আপনার একদম সিরিয়াল অনুযায়ী আমি কোয়েশনগুলি দেব, বেসিক থেকে একদম লাস্ট পর্যন্ত দেব। কিন্তু অনেক চ্যানেলের মধ্যে দেখবেন কখনো 2013 কোয়েশন দিচ্ছে, কখনো 18 আর কখনো 24। এইভাবে আপনি দেখবেন না, আপনার পড়াটা ভালোভাবে তৈরি হবে না। সো বেসিক থেকে, যাতে বেসিক টু অ্যাডভান্স, লোকাল টু গ্লোবাল, জেনারেল টু স্পেসিফিক, ওইভাবে যে ল্যাঙ্গুয়েজের ম্যাক্সিম আছে পড়ার ওইভাবে ফলো করবেন। সো আমি ওইভাবে ফলো করে বাংলার কোর্সটা কমপ্লিট করেছি ইউটিউবের মধ্যে। আর আমি থিওরির জন্য একটা ডিটেইল ম্যারাথন আনছি, যেখানের মধ্যে প্রত্যেকটা টপিক ডিসকাস করব, ছোটো ছোটো টপিক হোক আর বড় বড় টপিক হোক, প্রত্যেক টপিক আমি পিপিটির মধ্যে ডিসকাস করব। আগের যে ম্যারাথন আছে ওই ম্যারাথনটা ছিল আমার হ্যান্ড রিটেন নোটসের ম্যারাথন, কিন্তু এখন আমি নতুন নোটস তৈরি করেছি, নতুন পিপিটি তৈরি করছি, ওই পিপিটি দিয়ে ক্লাস দেব। আগের যে আমি নোটস ফ্রিতে দিয়েছিলাম এর আগের ভার্সিটির জন্য, ওই নোটসটা একজন ইউটিউবার ফ্রিতে আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিয়ে উনি পিডিএফটা বিক্রি করেছেন। এর জন্য আমি এইবার নিজে নিজে নোটস তৈরি করেছি ডিটেল অনুসারে। এর আগেরটা এত ডিটেল ছিল না, কিন্তু তারপরেও ওই নোটসটা একজন ডাউনলোড করে নিয়ে বিক্রি করেছে। নোটসটা বিক্রি করে বলছে যে আমার নোটস থেকে 99% কমন আসছে, মানে আমার নোটস আমি লিখছি, বাট ও বলেছে তার নোটস থেকে 99 কমন আছে। কিন্তু আমি ওই নোটসটা তৈরি করেছিলাম অনেক মেহনত করে, অনেক কষ্ট করে, কিন্তু উনি আমার লেখা নোট উনি বিক্রি করে আর উনি
ক্রেডিটটা নিচ্ছেন। সো এর জন্য এইবার আমি নিজে নোটস তৈরি করেছি। সো ধন্যবাদ আপনাদেরকে। যদি আপনি নোটস লাগে নিতে পারেন, আর না নিলে কোনো অসুবিধা নেই, আমি ইউটিউবের মধ্যে সব কিছু করাবো। ধন্যবাদ আপনাদেরকে।